নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। ২৬ নির্বাচনে নন্দীগ্রামে হারতে নারাজ তৃণমূল, বিশেষ প্রস্তুতি বৈঠক অভিষেকের। অন্যদিকে ভবানীপুর নিয়ে সলতে পাকাচ্ছেন শুভেন্দু। ফের বঙ্গ সফরে অমিত শাহ, পুজো উদ্বোধন করতে বাংলায় আসবেন। যদিও রাজনৈতিক মহলের বক্তব্য শুধুই পুজো নয়, এর পিছনে আসন্ন নির্বাচনও রয়েছে। নিজের সরকারি বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, জনশুনানি চলাকালীন তার উপর হামলা হয় বলে অভিযোগ। গ্রেপ্তার হামলাকারী, কি কারণে হামলা, জিজ্ঞাসাবাদে পুলিশ। ভয়াবহ পথ দুর্ঘটনা আফগানিস্তানে, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আগুন ধরল বাসে। অন্তত ৭১ জনের মৃত্যু, মৃতের তালিকায় ১৭ জন শিশু। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে লড়াই করতে প্রস্তুত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিরাচরিত স্বভাববশত চ্যালেঞ্জ জানিয়ে তিনি দাবি করেছিলেন সেই কেন্দ্র ভবানীপুরও হতে পারে। আর এই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিরোধী দলনেতার কেন্দ্র নন্দীগ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে লড়াই করতে প্রস্তুত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিরাচরিত স্বভাববশত চ্যালেঞ্জ জানিয়ে তিনি দাবি করেছিলেন সেই কেন্দ্র ভবানীপুরও হতে পারে। বিজেপি সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বিধানসভা এলাকা ভবানীপুরে সমীক্ষার উদ্যোগ নিয়েছেন শুভেন্দু। এই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিরোধী দলনেতার কেন্দ্র নন্দীগ্রামে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কোথায় কত ভোটার, কোন বুথে কোন দল লিড, এই সব একাধিক তথ্য জানতে সমীক্ষা করাবেন শুভেন্দু। এমনকি ভবানীপুরে তিনি আলাদা কার্যালয় খুলতে পারেন বলেও শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে তৃণমূল সূত্রের খবর, শুভেন্দুর কেন্দ্রে বাড়তি গুরুত্ব দিচ্ছেন অভিষেক। গত কয়েক সপ্তাহ ধরেই দলের একাধিক সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক। মঙ্গলবার তিনি বৈঠকে বসেছিলেন বারাসাত, তমলুক জেলার নেতৃত্বদের সঙ্গে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। দল সূত্রে খবর, সেখানে নন্দীগ্রাম প্রসঙ্গ উঠলে অভিষেক জানায় ওই কেন্দ্র নিয়ে তিনি আলাদা করে বৈঠক করবেন। দল সূত্রে আরও জানা গিয়েছে, অভিষেকের বিশেষ নজরে থাকা ওই কেন্দ্রের বুথ সভাপতি, স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে দলের শাখা সংগঠনের নেতা নেত্রীরা সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। সেই বিশেষ বৈঠক কবে হবে তা এখনও জানা যায়নি। তবে এটুকু পরিষ্কার, ভোট সমরে অভিষেকের সেনাপতিত্বে দলের কাছে বাড়তি গুরুত্ব পাবে এই কেন্দ্র। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা ও শুভেন্দু। ১৯৫৬ ভোটে জয়ী হয়েছিলেন শুভেন্দু। যদিও প্রকৃত জয়ী কে, এই নিয়ে বিতর্ক জারি আছে। মামলা ঝুলে রয়েছে আদালতেও। সেই ফল নিয়ে শুভেন্দুকে কটাক্ষ করে তৃণমূল বলে লোডশেডিং বিরোধী দলনেতা। পাল্টা বিজেপি কটাক্ষ করে বলে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এক বিধানসভা নির্বাচনের কথা মনে রেখে আগামী বিধানসভা নির্বাচনের আগে যুযুধান দুই শিবিরের দুই নেতার নজরে দুটি কেন্দ্র, ভবানীপুর ও নন্দীগ্রাম। খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, অন্যদিকে বিরোধী দলনেতার কেন্দ্র নন্দীগ্রাম। আপাতত দেখার নন্দীগ্রামে কবে বৈঠক করেন অভিষেক, দলের নেতাকর্মীদের কোন রণকৌশল দেন। হাই নিউজ নেটওয়ার্ক। সামনেই নির্বাচন, তার আগে ফের বঙ্গ সফরে অমিত শাহ। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলায় আসবেন বলে জানা যাচ্ছে। আর এর আগে গত জুন মাসে কলকাতায় এসেছিলেন তিনি। তবে রাজনৈতিক মহলের বক্তব্য, এই সফর শুধুমাত্র পুজো নয়, এর পেছনে আসন্ন নির্বাচনও রয়েছে। ২৬ বিধানসভা ভোটের আগে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত জুন মাসেই কলকাতায় এসেছিলেন তিনি। এবার শহরের কয়েকটি পুজোর উদ্বোধনে আসছেন বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, মহালয়ার পরদিন কলকাতা ও সল্টলেকের একাধিক পুজোয় উদ্বোধন করবেন অমিত শাহ। রাজনৈতিক মহলের মতে শাহের এই সফর নিছকই উৎসবমুখর অনুষ্ঠান নয়, বরং আগামী নির্বাচনের প্রস্তুতির অঙ্গ। পশ্চিমবঙ্গে বিজেপি বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে। ভিন রাজ্যে বাঙালিদের ওপর হামলার অভিযোগে অস্বস্তিতে পড়েছে রাজ্যের বিজেপি নেতৃত্ব। তাই বাঙালিয়ানাকে আঁকড়ে ধরতেই এবার দুর্গোৎসবকে সামনে রেখেই নতুন কৌশল নিয়েছে দল। ইতিমধ্যেই সল্টলেকের ইজেডসিসিতে বিজেপির উদ্যোগে পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ এর খুঁটি পুজো হয়ে গিয়েছে। এবার সেখানে পুজোর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে উত্তর কলকাতারও কয়েকটি মণ্ডপে ফিতে কাটবেন তিনি। গত বছর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এসেছিলেন পুজো উদ্বোধনে। এবার সেই দায়িত্ব নিলেন অমিত শাহ নিজেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি বঙ্গ সফরে বক্তৃতায় মা দুর্গা ও মা কালীর নাম উল্লেখ করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তা কোনো কাকতালীয় বিষয় নয়।
বিজেপি চাইছে বাংলার সাংস্কৃতিক আবেগ ও ধর্মীয় আবহে নিজেদের আরও গ্রহণযোগ্য করে তুলতে। তবে বাস্তব চিত্রটা ভিন্ন। কলকাতায় প্রায় সব বড় পুজো কমিটি রাজ্যের শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠদের হাতে। বহুদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দুর্গোৎসবকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছেন। ফলে বিজেপির প্রচেষ্টা কতটা ফল দেবে তা এখন সময়ই বলবে। আগামী 22শে অগস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরে এই নিয়ে তার তৃতীয় বঙ্গ সফর হতে চলেছে এটি। কলকাতার 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন। পাশাপাশি দমদম সেন্ট্রাল জেল গ্রাউন্ডে মেগা জনসভা রয়েছে তার। 26শে নির্বাচন নিয়ে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকে নজর থাকবে সব মহলের। হাই নিউজ নেটওয়ার্ক। আজিকরে নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুণাল ঘোষ। ব্যাংশাল আদালতে নির্যাতিতার বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজিকরে নির্যাতিতার বাবাকে কিছুদিন আগেই আইনি নোটিশ পাঠিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সময় মামলা করার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। অবশেষে সেই কাজই করলেন কুণাল। ব্যাংশাল আদালতে নির্যাতিতার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করেছেন। মেয়ের ধর্ষণ খুনের ঘটনা তদন্তে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিলেন বাবা মা। নবান্ন অভিযানের দিন পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেছিলেন তারা। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি। আর সিবিআই তদন্ত নিয়ে তিনি দাবি করেছিলেন সিবিআই টাকা খেয়ে তদন্ত করছে না। সম্প্রতি দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করে এসে আরও হতাশা প্রকাশ করেছিলেন তারা। নির্যাতিতার বাবা বলেছিলেন সিবিআই বোগাস। আর এই ইস্যুতেই নির্যাতিতার বাবা নিশানায় পড়েছিলেন তৃণমূল নেতার। অভিযোগ ছিল রাজ্য সরকার টাকা দিয়েছে সিবিআইকে, আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছেন। এই মন্তব্যের বিরোধিতা করেই তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুণাল ঘোষ। এবার মামলা করলেন। কুণাল ঘোষ জানিয়েছিলেন নোটিশ পাঠানোর পর 4 দিনের মধ্যে নির্যাতিতার বাবা যদি ক্ষমা চান তাহলে কোনো পদক্ষেপ করবেন না তিনি, কিন্তু তেমনটা না হলে আদালতের দ্বারস্থ হবেন। এখন ঠিক তাই করলেন তৃণমূল নেতা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি আগেই লিখেছিলেন, ওরা যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। তার স্পষ্ট কথা, নির্যাতিতার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা রয়েছে, কিন্তু এই ধরনের দাবি বা অভিযোগ করে কেউ পার পাবেন না। হাই নিউজ নেটওয়ার্ক। মাছের রানী বলা হয় ইলিশ মাছকে। ভোজন রসিক বাঙালির পাতে যদি ভাত আর ইলিশ মাছ থাকে তাহলে তো কথাই নেই। সারা বছর ইলিশের খুব চাহিদা না থাকলেও বৃষ্টির আগে এই চাহিদা বেশ বেড়ে যায়। এবার ইলিশ মাছ সারি সারি পাওয়া গেল ডায়মন্ড হারবার বাজারে। ইলিশ মাছ ও বাঙালির যুগলবন্দি রয়েছে প্রাচীনকাল থেকে। পাশাপাশি বর্ষাকাল আসতে না আসতেই ইলিশ মাছের চাহিদা আরও বেড়ে যায়। তবে এবছর প্রথম থেকে ইলিশ মাছ কম আমদানি হওয়ায় মুখ ভার হয়েছিল বাঙালির। অপরদিকে এই বছর এই মাছের দাম কিনতে গিয়ে কালঘাম ছুটেছে সাধারণ নাগরিকদের। তবে এবার ইলিশ মাছ সারি সারি পাওয়া গেল ডায়মন্ড হারবারে। এমনিতে ইলিশ মাছের চাহিদা 12 মাসই অনেক বেশি থাকে, তার উপর বর্ষাকাল হলে এই মাছের চাহিদা যেন আরও একটু বেড়ে যায়। এমনকি এই মাছকে সকল মাছের রানী বলা হয়, কারণ এই মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি এই মাছের গন্ধই আলাদা। সূত্রের খবর, এই বছর মরশুমের প্রথম থেকে ইলিশের চাহিদা ছিল। এবার ডায়মন্ড হারবারে দেখা গেল সারি সারি ইলিশ। এই সাজানো ইলিশগুলি দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে অনেকেরই। ডায়মন্ড হারবারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বলে শহর থেকে বহু মানুষই সেখানে উপস্থিত হয়েছেন। ডায়মন্ড হারবারে এত পরিমাণে ইলিশ মাছ বিক্রি হয়েছে যে এই বিক্রয়ে খুশি হয়েছেন ব্যবসায়ীরা। জানা গিয়েছে এই মাছ শুধুমাত্র যে কলকাতা থেকে অনেকে কিনতে এসেছেন তা কিন্তু নয়, শহর ও জেলার বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ডায়মন্ড হারবারে এসেছেন ইলিশ মাছ কিনতে। এমনকি অনেকে অনলাইনেও পেমেন্ট করেছেন। পাশাপাশি আগের থেকে অর্ডার দিয়ে মাছ কিনেছে বাঙালিরা। প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে ইলিশ মাছের জন্য যে ক্রেতারা ছুটে যাচ্ছেন তাতে যে সেখানে ইলিশের দাম অনেকটাই কম তা কিন্তু নয়। এখানে 1 থেকে 1.5 কেজি মাছ পাওয়া যাচ্ছে 1800 টাকায়। 700 থেকে 800 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে। হাই নিউজ নেটওয়ার্ক। নিজের সরকারি বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। জানা গিয়েছে জনশুনানি চলাকালীন তার উপর হামলা করা হয়। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে এই হামলা তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিজের বাসভবনেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। জনশুনানি চলাকালীন এই হামলা করা হয় বলে অভিযোগ। বছর ৩৫-এর এক ব্যক্তি এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। যদিও নিরাপত্তায় থাকা কর্মীরাই হাতে নাতে তাকে ধরে ফেলেন, কিন্তু কেন এই হামলা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এমনকি ওই অভিযুক্ত ব্যক্তির কোনো রাজনৈতিক যোগ আছে কিনা তাও জানা যাচ্ছে না। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি সিভিল লাইন্স পুলিশ স্টেশনে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। জানা গিয়েছে সিভিল লাইন্স এলাকায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি আবাস। সেখানেই সাপ্তাহিক শুনানি চলছিল। জানা গিয়েছে ওই ব্যক্তি প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন জানান, আর তা দেওয়ার পরেই অতর্কিতে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রীকে চড় মারা হয়েছে, এমনকি চুল ধরেও টানা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরেই হাতে নাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন নিরাপত্তায় থাকা কর্মীরা। অন্যদিকে ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি চিকিৎসকদের দল ছুটে গিয়েছে। তবে রেখা গুপ্তের চোট খুব একটা গুরুতর নয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। বিজেপির তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে কংগ্রেসের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। রাজধানীতে মহিলাদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।